আম্মু যেদিন ছোট ভাইকে নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়, সেদিন বাবার চোখের পানিতে আমার জামার পরক ভিজে গিয়েছিল। তখন আমার ছোট ভাইয়ের বয়স ছিল 3 বছর। আব্বু আগে দেশের বাইরে থাকতো। একটা অ্যাক্সিডেন্টের কারণে আব্বু দেশে চলে আসে। মা চলে যাওয়ার 4 মাসের মধ্যে আব্বু মারা যায়। মায়ের শোক কাটিয়ে উঠতে পারেনি আব্বু। তখন আমার বয়স ছিল 10 বছর। দাদির মুখে শুনেছিলাম আব্বু নাকি আম্মুর সাথে সম্পর্ক করে পালিয়ে বিয়ে করেছিল। আমার নানুর বাসা বিক্রমপুর। কোনোদিন নানুর বাসায় যাওয়া হয়নি, নানা নানিকেও কোনোদিন দেখিনি। আব্বু মারা যাওয়ার পর দাদি আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেল। আমার চাচা দাদিকে বলে দিয়েছে আমার নষ্টা মায়ের বংশের বীজ এই বাড়িতে যেন না থাকে। চাচা অত্যাচারটা আমার দাদিকে করত। একদিন আমি স্কুল থেকে এসে খাবার খেতে বসলে চাচি আমার দাদির ভাতের প্লেট ফেলে দেয়। চাচি তখন দাদিকে বলল, নিজে তো গাড়ির উপরে বসে আছে, সাথে আবার আরেকজন। দাদির মনের কষ্টটা তখনও বুঝতে পারেনি। ওরা চাচ্ছিল জায়গা সম্পত্তি সবকিছু চাচার নামে করে দিতে, আমার দায়িত্ব তারা নেবে, কিন্তু দাদি সেটা করেনি। সেজন্য তারা দাদিকে নানা রকম অত্যাচার করত। এমনও বলতো বিষ দিয়া সব সাফ করে ফেলবো। তখন আমি শুধু চাচা চাচির ঝগড়াই দেখতাম, কেন করতো তা বুঝতাম না। দাদি বিষয়টা বুঝতে পারছে, তাই আমাকে বাড়িতে রেখে অন্য কোথাও রাখার চিন্তা ভাবনা করতো। রাতে যখন দাদি আমার পাশে ঘুমাতো তখন শুনতাম দাদি কান্না করে আর দোয়া করে, খুদা এই এতিমটাকে রক্ষা করো। এভাবে প্রতি রাতে দাদি কান্না করত। কিছুদিন পর রমজান মাস, আমার জীবনের প্রথম রোজা রাখা শুরু হলো। সারাদিন রোজা রাখার পরও চাচি আমাকে বাড়ির আশেপাশে থেকে রান্নার জন্য নানান গাছগাছালি পাতা কুড়িয়ে আনতে বলতো। তখন বাঁশের তৈরি ছোট ছোট খাঁচি, অনেক জায়গায় অন্যরকম নামও ব্যবহার করে, আর ঝাড়ু হাতে ধরিয়ে দিত। যখন ঘরে আসতাম তখন দাদি পানি আর খেজুর নিয়ে আসতো। আমার কাছে বলতো, তুই রোজা রাখতে পারবি না, তুই এই পানি আর খেজুর খা, ভাত তো এখন পাবি না। আমি দাদিকে বলতাম না, আর সময় বেশি নাই, রোজা ভাঙবো না, রোজা প্রায় শেষ। সবাই ঈদের ছুটিতে বাড়িতে আসতে লাগলো। চাচিরা তারা সবার জন্য জামা কাপড় আনলেও আমার জন্য আনেনি। ঈদের আগের দিন বিকাল বেলা দাদি একটা লোকের সাথে আমাকে বাজারে পাঠালো। ওই লোকটা আমাকে নিয়ে বাজার থেকে জামা কাপড় কিনে আনলো। ঈদের 2 দিন পর রাতে দাদি আমাকে বলে, তোকে ঢাকায় পাঠিয়ে দেই, ওইখান থেকে পড়ালেখা করবি, এখান থেকে মায়ের খেতে হবে না। আমি ঢাকা শহরে কোনোদিন দেখিনি। বাড়ির আশেপাশে সবাই ঢাকা থেকে অনেক কিছু নিয়ে আসতো, তাই আমি দাদির কথায় রাজি হয়ে গেলাম। পরের দিন বিকালে দাদি আমাকে কিছু টাকা দিয়ে বলল, তোর চাচা ওরা যেন না জানে, একটা লোক আসবে, তুই দোকানের পাশে দাঁড়িয়ে থাকবি, আমি ইশারা দিলে ওনার সাথে গাড়িতে উঠে যাবি। দাদির কথা মতো আমি একটা লোকের সাথে গাড়িতে উঠে গেলাম। ওই লোকটা কে আমি তা চিনি না, কোনোদিন দেখিনি। দাদি বলল ওনার বাসায় থেকে লেখাপড়া করবে। গাড়িতে বসে ওনাদের বললাম আমি স্কুল ড্রেস বই খাতা কিছুই আনলাম না, কেমনে পড়বো? ওরা বলল এইসব কিছুই লাগবে না, নতুন কিনে দেব। ওনাদের কথা মতো আমি চুপচাপ বসে আছি। একটু পর গাড়িটা নগরকান্দা এসে থামলো। ওইখান থেকে বাসে করে ঢাকা যাবে। আমাদের বাড়ি ফরিদপুর, নগরকান্দা থানা শহীদনগর। আমার বর্তমান নাম অরিন হাওলাদার। ছোটবেলায় নাম ছিল শিলিনা পারবিন। নগরকান্দা থেকে বাসে উঠে উনাদের কোলে বসলাম, কারণ উনারা আমার জন্য টিকিট কাটেনি। রাতে ঢাকায় এসে পৌঁছালাম। তখন ছিল না কোনো পদ্মা সেতু, ফেরি দিয়ে পার হতে হতো। গাড়ি থেকে নেমে উনারা আমাকে তাদের বাসায় নিয়ে গেল। তাদের বাসায় টিনের ঘর, একটা চৌকি বসানো। ওরা জামাই বউ একসাথে থাকলে আমার থাকার জায়গা নেই, কিন্তু উনারা আমাকে উপরে বিছানা করে দিয়ে তারা নিচে ঘুমাচ্ছে। উনাদের পরিবেশ দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম, এখানে থেকে লেখাপড়া করতে পারবো না। দাদি আমাকে এই কোথায় পাঠালো। পরের দিন ঘুম ভাঙলো। দুপুর বেলায় উনারা আমাকে নতুন জামা কাপড় পরিয়ে উত্তরার একটা বাসায় নিয়ে গেল। ওইখানে গিয়ে ওরা কি বলল আমি জানি না। একটু পর একটা মহিলা এসে আমাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো? আমি বললাম আমার নাম শিলিনা, এইবার ক্লাস 5-এ উঠবো। ওনারা আমাকে জিজ্ঞাসা করলো ওদের বাসায় থাকতে কোনো সমস্যা হবে নাকি? আমি বললাম না। ওনারা তখন আমাকে রেখে দিল ওদের বাসায়। যারা আমাকে নিয়ে এসেছে তারা আমাকে এখানে দিয়ে চলে গেছে। যাবার সময় মাথায় হাত দিয়ে বলে গেল, ও হলো এতিম, আপনারা ওকে দেখে রাখবেন। যে মহিলা